তো দেখ, আজকে আমরা যে ব্যাপারটা করব সেটা হলো সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি, যেটাকে আমরা যে বলি। তো প্রথমত তোদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সার্কুলার মোশন বা পরে আমরা আসবো দেখবি রোটেশনাল মোশন, দে আর টু ডিফারেন্ট থিংস। সার্কুলার মোশনে কিন্তু কি হয়, একটা পার্টিকেল কোনো একটা পয়েন্টকে সেন্টার করে একটা সার্কেলে রোটেট করে। এই যে সার্কুলার মোশন মানে হচ্ছে এই রকম ব্যাপারটা, এই যে কোনো একটা পার্টিকেল এই যে পরিসীমায় আছে, এই যে পরিসীমা বা সারকামফারেন্স বরাবর ক্লকওয়াইজও ঘুরতে পারে, বা আমরা ধর এখানে যেমন আঁকছি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এই যে হলো সেন্টার, এই অ্যাক্সিসটার রেসপেক্টে ঘুরছে। তো যদি একটা এক্সাম্পল দিই সার্কুলার মোশনে, তাহলে হয়তো অনেকটা ক্লিয়ার হবে। সানের রেসপেক্টে আর্থের যে রোটেশন, সেইটা হলো সার্কুলার মোশন। কিন্তু আর্থের যেটা আবার ডিউরিনাল মোশন, মানে নিজের চারপাশে যখন ঘোরে, সেইটা হলো আবার রোটেশনাল মোশন। ঠিক আছে? তো দেখ, প্রথমেই আমাদের সার্কুলার মোশনে যেটা পড়তে হবে, যে এখানে কিছু কিছু নতুন কোয়ান্টিটি জানতে হবে। যেমন হচ্ছে, ফার্স্ট আমরা যে কোয়ান্টিটিটা জানবো, দ্যাট ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ সেই জিনিসটা কি বোঝায়? না, ধরে নে কোনো একটা বডি যে কিনা সার্কুলার মোশনে ঘুরছে, সে ইনিশিয়ালি এই পয়েন্টে ছিল। মানে এই পয়েন্টে ছিল বলতে টি ইকুয়াল টু যখন 0 তখন ছিল, কিছু সময় পর এখানে গিয়ে পৌঁছালো। তাহলে কিছুটা অ্যাঙ্গেল সে কভার করলো। এই যে অ্যাঙ্গেল, এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা থিটা। তো এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে ডেল্টা থিটা বা ডি থিটা, যা ইচ্ছা বলিস না কেন, সেই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এর ইউনিট কত হয়? না, রেডিয়ান। তা যেহেতু কৌণিক সরণ, তার কিন্তু কোনো ডাইমেনশন নেই, এটা একটা মেন কথা। এটা কিন্তু একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ঠিক আছে? আচ্ছা, থিটা আবার দুটো পার্ট হয়, একটা হয় পজিটিভ, একটা হয় নেগেটিভ। বলা হচ্ছে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তাহলে হবে পজিটিভ, যদি ক্লকওয়াইজ রোটেশন করে তাহলে কিন্তু হবে নেগেটিভ। ঠিক আছে? এরপর আমরা যেটা আসছি, মানে তোরা অনেকটা এরকম ভাবতে পারিস, লিনিয়ার মোশনে এস বা এক্স ডিসপ্লেসমেন্ট যে কাজটা করতো সেইটা। তো এটা গেল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কিন্তু এখানে যদি তোকে বলতে চাতো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত, রৈখিক সরণ, এটা ফর্মুলা হিসাবে মনে রাখতে পারি। তুই যদি খেয়াল করিস, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটাই, যে ডিসপ্লেসমেন্টের ডেফিনিশন কি ছিল, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টকে আমি স্ট্রেট লাইন দিয়ে জয়েন করব। তাহলে এখানে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করলে যে ডটেড লাইনটা পেলাম, সেটা হলো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বা রৈখিক সরণ। তো এটাও আমার রেডিয়াস হয় আর, এটাও হয় রেডিয়াস আর। তাহলে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বলতে এই ডটেড লাইনটাকে বোঝায়। তো এই ডটেড লাইনটাকে অনেকভাবে আমি বার করা শিখিয়েছি ক্লাসে, তো এর মুখস্থ রাখ আপাতত। কি হয়, 2r sin θ/2, এটা আপাতত মুখস্থ টাইপের রাখ, প্রুফের দরকার নেই। যে সার্কুলার মোশনে লিনিয়ার ডিসপ্লেসমেন্টের ভ্যালু হয় 2r sin θ/2। তোকে যদি বলে একটা পার্টিকেল হাফ সার্কেল ঘুরেছে, তখন θ 180 বসাবি। যদি বলে একটা পার্টিকেল 1/4 অফ এ সার্কেল ঘুরেছে, 1/4 মানে হচ্ছে 90 ডিগ্রি ঘুরেছে। আর তোকে যদি জানতে চাই তো লিনিয়ার ডিস্টেন্স, লিনিয়ার ডিস্টেন্স কিন্তু স্কেলার কোয়ান্টিটি, রৈখিক দূরত্ব, সেটা হলো এই পরিসীমাটা। এই যে এখান থেকে যে এখানে গেছে, এই বৃত্তচাপটা বা এই সার্কুলার সেকশনটা হলো লিনিয়ার ডিস্টেন্স। তাহলে এটা শুধু হবে কত বল, আর থিটা। তাহলে তিন রকমের ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কিন্তু একটা সার্কুলার মোশনে হয়, একটা লিনিয়ার ডিস্টেন্স, একটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আর একটা হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তো এদের মধ্যে কিন্তু সম্পর্কগুলো একটু খেয়াল রাখবি। আর যেটা আমি বলছি, দেখ এই যে ফর্মুলা গুলো যখন বসাবো, 2r sin θ/2 বা আর থিটা যাই বসাস না কেন, এখানে কিন্তু অলওয়েজ তোকে থিটাটাকে রেডিয়ানে কনভার্ট করে বসাতে হবে। মানে ধরো তোকে অঙ্কে থিটা 30 ডিগ্রি বলা আছে, 30 ডিগ্রি বসালে হবে না, পাই/6 বসাতে হবে। তাহলে যেহেতু দেখতে পাচ্ছিস, দেখ এরকম ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট এতগুলো টাইপের আছে, তো ভেলোসিটিও আমার সিমিলারলি অনেকগুলো হয়। তো আমরা প্রথমে যে ভেলোসিটিটা নিয়ে পড়বো সেটা হলো সেম অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম যেরকম নর্মাল কাইনেমেটিক্সে পড়েছিলিস, ওমেগা সাইন দিয়ে ডিনোট করা হয়।
সেটা হলো ডি থিটা ডিটি। যা যা ফর্মুলা নর্মাল মোশনে পড়েছি সেই সমস্ত ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। আমরা আসছি সেটা। আমরা নর্মাল কি পড়েছিলাম, ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পাওয়া যায়। এখানেও কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলে অ্যাঙ্গুলার ভেলোসিটি পাওয়া যায়। তো এর ইউনিট কি হয়? এর ইউনিট হয় রেডিয়ান পার সেকেন্ড। এর একটা থাকে, অনেক সময় রেডিয়ান পার সেকেন্ড না দিয়ে এর একটা ব্যবহারিক ইউনিট হচ্ছে আরপিএম, রেভলিউশন পার মিনিট। তো যখনই তোকে আরপিএম এ দেওয়া থাকবে কোনো অঙ্কে, তোকে ফার্স্টেই কিন্তু 2π/60 দিয়ে গুণ করে ওটাকে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে? এই অ্যাঙ্গুলার ভেলোসিটিকে অনেক সময় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বলিনি কিন্তু, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক নামও দেওয়া হয়ে থাকে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক নাম অনেক সময় বলে থাকে। তো নর্মাল কম্পাঙ্ক আর কৌণিক কম্পাঙ্কের মধ্যে কি রিলেশন সেটাও আমরা এই গেল গল্প। এটা গেল অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে আমরা যদি লিনিয়ার ভেলোসিটি দেখি, লিনিয়ার ভেলোসিটি মানে কি হচ্ছে, লিনিয়ার ভেলোসিটি কিভাবে পাওয়া যায়? দেখ, প্রথম কথা যে লিনিয়ার ভেলোসিটি হচ্ছে প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে, প্রতিটা পয়েন্টে যদি আমরা একটা করে ট্যানজেন্ট ড্র করি স্পর্শক বরাবর, এইভাবে লিনিয়ার ভেলোসিটি। তাহলে এইটা একটা মেন পয়েন্ট কিন্তু, মানে এগুলো সব থিওরি বেসডে আসে যে লিনিয়ার ভেলোসিটি ইজ অলওয়েজ অ্যালং ট্যানজেন্ট, ট্যানজেন্ট বা স্পর্শক বরাবর কাজ করে, রৈখিক বেগ। বারবার দেখে নিবি যে কি ভেলোসিটিকে বলা আছে। ঠিক আছে? এদের মধ্যে মানে একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে এদের মধ্যে, সেটা কি, এদের মধ্যে রিলেশনটা কি, ভি ভেক্টর ইকুয়াল টু, মনে রাখবি, ওমেগা ক্রস আর, আর ক্রস ওমেগা না কিন্তু, অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্রস রেডিয়াস ভেক্টর। তো তোকে বলে থাকবে তাদেরকে ক্রস প্রোডাক্ট যেরকম শিখেছিস সেরকম করে তুই লিনিয়ার ভেলোসিটির ভ্যালু পেতে পারিস। থার্ড পয়েন্ট যেটা, এটা তো কি বল, লিনিয়ার ভেলোসিটির ডিরেকশন গেল। আমরা যদি অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশন চাই তখন কিরকম হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশন আমার খুব ইন্টারেস্টিং। অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশন হবে কোন দিকে ঘুরছে তার উপর। যদি একটা বডি ক্লকওয়াইজ ঘোরে তাহলে তার ওমেগার ডিরেকশন হবে প্লেনের সাথে নিচের দিকে। আর কোনো একটা বডি যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তখন তার ওমেগার ডিরেকশন হবে অলওয়েজ ওপরের দিকে। আর ভেলোসিটি ভেক্টর গুলো কি হবে? এই তলের সাথে ট্যানজেন্টে আছে এরকম ভাবে, প্রতিটা পয়েন্টে ট্যানজেন্ট বরাবর এরকম। তাহলে এখান থেকে একটা জিনিস আসে যে ওমেগা ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু ভি ভেক্টর। এখান থেকে একটা এমসিকিউ আছে যে লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে অ্যাঙ্গেল কত, কত হবে বল? 90 ডিগ্রি। সেখান থেকে আমরা লিখতে পারি ওমেগা ডট ভি ইকুয়াল টু কত বল? 0। তাহলে এটাও একটা কিন্তু অঙ্ক সলভ করার ইয়ে। তাহলে ওমেগা অলওয়েজ ডাউন হবে যদি ক্লকওয়াইজ ঘোরে, আর অলওয়েজ আপ হবে প্লেনের সাথে যদি আপওয়ার্ডস, মানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ কোনো পার্টিকেল ঘোরে। তো এটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। এরপর আমরা আসছি দেখ ইউনিফর্ম সার্কুলার মোশন, যেখান থেকে মেনলি কিনা চ্যাপ্টারটার একটা শুরু। তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশন বা ইউসিএম এর কনসেপ্টটা কি ভালো করে বল। ইউনিফর্ম সার্কুলার মোশন মানে হচ্ছে প্রতিটা পয়েন্টে তুই যদি স্পিড ভাবিস, স্পিড, স্পিড মানে কাকে বলা হয়? ভেলোসিটির ম্যাগনিটিউডকে স্পিড বলা হয়। তো ইউনিফর্ম সার্কুলার ইয়েতে কি হয় না, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অ্যাট এভরি পয়েন্ট ইজ সেম, প্রতিটা পয়েন্টে সেম আছে, এখানেও ভি ওখানেও ভি, প্রতিটাতে ভি। কিন্তু তুই যদি, আমরা তো সবাই জানি ভেলোসিটি কি কোয়ান্টিটি বল? ভেক্টর কোয়ান্টিটি। তার একটা ম্যাগনিটিউড থাকার সাথে সাথে ডিরেকশনও থাকবে। আবার এটাও জানি আমরা লিনিয়ার ভেলোসিটি অ্যালং দা ট্যানজেন্ট হয়। তাহলে এই পয়েন্টে যেখানে ট্যানজেন্ট হচ্ছে এই পয়েন্টে সেখানে ট্যানজেন্ট হচ্ছে না, ডিরেকশনটা আলাদা হয়ে যাচ্ছে।
তাহলে ডিরেকশনটা যদি আলাদা হয়ে যায় তাহলে অ্যাজ এ হোল ভেক্টর ভাবলে কিন্তু আলাদা। তাহলে এই পয়েন্টে দেখ V1 ভেক্টর নট ইকুয়াল টু V2 ভেক্টর, কিন্তু আমি যদি এবার ম্যাগনিচিউড লিখি, V1 ভেক্টরের যা ভ্যালু V2 ভেক্টরের তাই ভ্যালু। তাহলে এখান থেকে অনেক সময় তোকে এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, ভেলোসিটি চেঞ্জ কতটা বার করতে দেয়। তো ফর্মুলাটা লিখে রাখ, ওই যেভাবে আমি ওটা ডিসপ্লেসমেন্ট বার করলাম ওরকমই, 2v সাইন থিটা বাই, এই হচ্ছে থিটা। মানে এটা শর্টকাট একটা ফর্মুলা, ঠিক আছে, যে একটা বডি যখন ইউনিফর্ম সার্কুলার মোশনে আছে, ইউনিফর্ম বারবার বলছি, এটা কিন্তু একটা গল্প, একটা বডি যখন ইউনিফর্ম সার্কুলার মোশনে আছে তখন তার কি কি ইয়ে। আচ্ছা, কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটি অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, এইটা হচ্ছে কথা। অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগাটা কনস্ট্যান্ট। এই ছোট ছোট থিওরি বেসড কোশ্চেন গুলো কিন্তু একটু খেয়াল রাখবি। কিন্তু তুই যদি এই যে এটা থেকে যেটা বললাম যে লিনিয়ার ভেলোসিটি ভাবিস, লিনিয়ার ভেলোসিটি কনস্ট্যান্ট না, রৈখিক গতিবেগ কনস্ট্যান্ট না, কিন্তু রৈখিক গতিবেগের মান ম্যাগনিচিউডটা আবার কনস্ট্যান্ট, ঠিক আছে। এই ছোটখাটো জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর যেদিকে কিনা অ্যাঙ্গুলার এই যেদিকে কিনা অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেই দিকেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়। তার একটা লিখে রাখতে পারিস পয়েন্ট, যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট and angular velocity is in same direction, একই ডিরেকশনে থাকে অলওয়েজ। তো ওমেগা বা অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখলি, নয় প্লেনের সাথে আপওয়ার্ডস হবে, নয় প্লেনের সাথে ডাউনওয়ার্ডস হবে, তো সেরকমই ব্যাপার। আচ্ছা, আর ইউসিএম বা ইউনিফর্ম সার্কুলার মোশন থেকে বোঝানোর কিছু নেই। ইউনিফর্ম সার্কুলার মোশনের বেসিক যেটা সেটা হলো এটা, আবার আছে একটু পরে আসছি। আচ্ছা, যদি তোকে বলতো নন ইউনিফর্ম সার্কুলার মোশন মানে অসমবৃত্তীয় গতি, তখন কি হতো? নন ইউনিফর্ম সার্কুলার মোশন, এর ক্ষেত্রে কিন্তু সবই আছে। সবই আছে মানে প্রতিটা পয়েন্টে লিনিয়ার ভেলোসিটির ডিরেকশন যেমন আলাদা, অ্যাজ ওয়েল অ্যাজ ভেলোসিটিও আলাদা। এই যে V1 V2 ভ্যালুগুলো কিন্তু সেম নয়, বুঝতে পারলি? ডিরেকশন তো আলাদা হবেই, যেহেতু একটা কার্ভ পথে ঘুরছে, সার্কুলার পথে ঘুরছে, কিন্তু ম্যাগনিচিউডটাও এখন তার ক্ষেত্রে আলাদা হয়। এই হচ্ছে, এরপর আমরা আসছি যেটা, সেটা হলো কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের কনসেপ্ট কি? না, অ্যাঙ্গুলার ভেলোসিটিকে ডিফারেন্সিয়েশন করে যাকে আমি পেতে পারি তাকে আমরা বলছি অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তো এর ইউনিট কত হয়? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো এই গেল কনসেপ্ট। আর এর যদি আজকে ধর কোনো বডি তোকে বলা আছে ইউনিফর্ম সার্কুলার মোশনে ঘুরছে, যেটা একটু আগেই বললাম, ইউনিফর্ম সার্কুলার মোশনে ওমেগা কনস্ট্যান্ট হয়, তাহলে আলফা জিরো। তাহলে ফর ইউসিএম ইউনিফর্ম সার্কুলার মোশন আলফার ভ্যালু জিরো আছে। আর এছাড়াও কোনো একটা বডিতে দু রকমের অ্যাক্সিলারেশন দেখা যায়। দেখ, এইগুলো জেনে রাখ, অঙ্ক আসে। একটাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, এটি, যার ভ্যালু হচ্ছে ডিভি বাই ডিটি, ভেলোসিটির চেঞ্জ। আর একটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, যার ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই আর। আর এই দুটোকে অ্যাভারেজ করলে, মানে রেজাল্টেন্ট বার করলে, আমি রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন পাবো এ আর। মানে এ আর এরই একটা কম্পোনেন্ট হচ্ছে, তুই যদি কোনটাকে থিটা ভাবিস তার উপর, তুই যদি এটাকে থিটা ভাবিস তাহলে একটা কম্পোনেন্ট হচ্ছে এই ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা, আর একটা সাইন থিটা কম্পোনেন্টটা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনটা।
এরকম অনেক অঙ্ক দেখবি এমসিকিউ তোরা প্র্যাকটিস করেছিস, যে তোকে বলা আছে কোনো একটা সার্কুলার মোশনের জন্য সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন আর ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সমান, তার মানে এসি আর এটি সমান করতে হবে, দিয়ে তারপরে ইন্টিগ্রেশন করে ওরা কিছু একটা বার করতে দেয়, সেটা বার করতে হবে। তাহলে রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনের ভ্যালু কত? √এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। আর যদি ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে আমরা ভাবি, ঠিক আছে, যদি আমরা ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে আমরা ভাবি, সেখানেও কিন্তু আমাদের রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশনের ফর্মুলা কিন্তু এটাই থাকবে, √এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। মানে এই এসি এটির ভ্যালুর ওপর ডিপেন্ড করে অনেক কিছু। কেমন? যেমন ধর, আজকে তোকে বলা হলো যে একটা বডির ক্ষেত্রে এটিটাও জিরো, এসিটাও জিরো, মানে কোনো অ্যাক্সিলারেশনই নেই, কিচ্ছু নেই। তাহলে দুটো কেস হতে পারে, যে কি না বডিটা রেস্টে আছে বা সমবেগে আছে, স্ট্রেট লাইনে, সার্কুলার মোশনই হচ্ছে না, স্ট্রেট লাইনে যাচ্ছে, ঠিক আছে। যদি তোকে বলে ট্যানজেনশিয়ালটা জিরো কিন্তু সেন্ট্রিপিটালটা নন জিরো, তাহলে বডিটা কিসে ঘুরছে? বডি ইজ ইন সার্কুলার মোশন, সার্কেলে ঘুরছে, সরি ইউনিফর্ম সার্কুলার মোশন। হ্যাঁ, তাহলে ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য এটিটা জিরো হতে হবে। যদি তোকে বলে এটিটা নন জিরো, এসিটা জিরো, তাহলে বডিটা অ্যাক্সিলারেটেড মোশন, অ্যাক্সিলারেটেড মোশন মানে ওর ভেলোসিটি বাড়ছে, কোন লাইনে? না স্ট্রেট লাইনে। আর লাস্টেরটা যদি বলে যে দুটোই নন জিরো, ধর এসিও নন জিরো আর এটিটাও নন জিরো, তখন বডিটা কি আছে? না নন ইউনিফর্ম সার্কুলার মোশনে আছে, নন ইউনিফর্ম সার্কুলার মোশন। এই হলো কনসেপ্ট, ঠিক আছে। তো এই হলো মোটামুটি অ্যাক্সিলারেশনের গল্প। এরপর আমি যেটা বলছিলাম যে নর্মাল মোশনে যে যে ফর্মুলাগুলো তোরা পড়েছিস, সেই সমস্ত ফর্মুলা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। যেমন কি পড়েছিলিস বল? V = U+AT, তাহলে ω t এখানেও ω1 ± আসবে। S = UT+½ AT², এখানেও θ = ½ α t²। V² = U², এখানেও তাই, ω2² = ω1² ±2 α θ। এই কনসেপ্ট গুলো যেরকম আছে সেরকম অ্যাপ্লাই হবেই। এছাড়াও কিছু ছোট ছোট ফর্মুলা আছে, সেটা অনেক সময় ইউজ হয়ে যায়, অনেক অঙ্কে বলা থাকে বা বার করতে দেয়। টাইম পিরিয়ড, তার মানে তুই মনে রাখবি তোকে কোনোভাবে ওমেগা বার করতে হবে। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে উল্টো, 1/টাইম পিরিয়ড। এটা কিন্তু নর্মাল ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, যেটাকে আমরা হার্টজ দিয়ে লিখি। আচ্ছা, অনেক সময় না নাম্বার অফ রোটেশন বার করতে বলে, যে কতগুলো পূর্ণ পাক খেলো, তাহলে তুই ফর্মুলা অ্যাপ্লাই করে θ/2π করতে হবে। কেন? আমরা জানি কি একবার পাক খেলে 360 ডিগ্রি বা 2π রেডিয়ান যায়। সিমিলার গল্প কিন্তু ধর তোকে বলা আছে একটা চাকা 3বার পূর্ণ পাক খাচ্ছে, ঠিক আছে, তো সেখানেও কিন্তু তোর থিটা বার করতে গেলে 3 × 2π, 6π হবে থিটা, ঠিক আছে। এই ফর্মুলাগুলো কোন টাইপের অঙ্কে অ্যাপ্লাই হবে দেখবি? এই চাকা বা ফ্যান, এই গল্পগুলোতে আছে, ঠিক আছে, যে একটা ফ্যান এতবার ঘোরার পর এত স্পিড পেলো, বা ফ্যানটা স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড পর এত স্পিড পায়, ওগুলো সব অ্যাঙ্গুলার স্পিড বলা থাকবে, ঠিক আছে। এরপর ধর আমরা যেটা আসছি, একটা হলো সেন্ট্রিপেটাল ফোর্স, একটা হলো সেন্ট্রিফিউগাল ফোর্স। প্রথমে আমরা আসছি সেন্ট্রিপেটাল, যেটা আরেকটা নাম হচ্ছে অভিকেন্দ্র বল। তো মেন কথা হচ্ছে, দেখ যে কোনো বস্তুই যখন সার্কুলার মোশনে ঘুরছে, অলওয়েজ তার একটা কি থাকে বল, যেটা আমরা দেখালাম, যে একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন থাকতে হবে এসি, যার ভ্যালু V²/R। তাহলে এই ভেতর দিকে যদি একটা অ্যাক্সিলারেশন থাকে, ফোর্সও থাকবে। তাহলে ফোর্স মানে কথা হয় মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ভ্যালু mv²/R, বা ভি এর জায়গায় ω/r বসালে mω²R। এই দুটো যে কোনো ফর্মুলায় আমি ইউজ করতে পারি, ডিপেন্ডিং অন অঙ্কে কি আছে।
এক একটা ছবিতে সেন্ট্রিপিটাল ফোর্সের দায়িত্বটা এক একজন নিয়েছে, তার ওপর কিন্তু অঙ্ক সলভ হবে। যেমন একটা উদাহরণ ধর, তোকে বলেছে এই একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে, তার চারপাশে একটা স্মল কিউ চার্জ বা ওই যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরছে। তাহলে এখানে নিউক্লিয়াস আর তার চারপাশে এই যে এরকমই ভাব, নিউক্লিয়াসই ভাব, নিউক্লিয়াস মানে আমার প্লাস জেড ই খানা চার্জ আছে, আর তার চারপাশে একটা ইলেকট্রন ঘুরছে ই মাইনাস। তাহলে এদের মধ্যে যা আকর্ষণ, আকর্ষণ কত ছিল, ফর্মুলা কনস্ট্যান্ট ইন্টু Q1 Q2, ক্লাস 10-এ পড়েছিলিস, Q1 Q2 বাই আর স্কোয়ার। এই ফোর্সটাই কিন্তু নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স, মানে mv²/r। সেম, ধর সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, তাহলে সূর্য পৃথিবীর মধ্যে যে মহাকর্ষ বল কি ছিল, ক্লাস 9-10-এ পড়েছিলিস, Gm1m2/r², সেটাই কিন্তু এদের মাঝখানে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। তা তুই এই অঙ্কগুলো সলভ করার জন্য যেটা করবি সেটা হচ্ছে কি, সেন্টারের দিকে নেট কোন ফোর্সটা আছে সেটা দেখবি। ঠিক আছে, যেমন ধর তোকে বললো যে একটা দড়ির একটা লাস্টে একটা বল ঝোলানো রয়েছে এবং সেই বলটাকে একটা সার্কেলে ঘোরানো হচ্ছে। তাহলে বল দড়ির টান কোন দিকে, ভেতর দিকে, ওজন কোন দিকে, mg, নিচের দিকে। তাহলে T - mg, এটা হলো নেট ইনওয়ার্ড ফোর্স বা সেন্টারের দিকে ফোর্স। সেটা ইকুয়াল টু তুই কি করতে পারিস, mv²/r লিখতে পারিস। এই হচ্ছে, এইভাবেও তুই করতে পারিস। তো তুই সমস্ত ফোর্স গুলো আগে এঁকে নিবি, এঁকে নিয়ে ইনওয়ার্ড ফোর্স থেকে সমস্ত আউটওয়ার্ড ফোর্স গুলোকে বিয়োগ করবি, যা থাকবে যদি থাকে কিছু, সেটাকে mv²/r এর সাথে বা সেন্ট্রিপিটাল ফোর্সের সাথে সমান করতে হবে। একটা কথা মনে রাখবি, আমি যে কোনো নিউমেরিক্যাল বা যে কোনো কনসেপ্ট যেমন সেন্ট্রিপিটাল ফোর্সের সাহায্যে করতে পারি, সিমিলারলি এর পরে আমরা আসছি সেন্ট্রিফিউগাল ফোর্স, সেই সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বলের সাহায্যেও করতে পারবো। তাই নয় তুই সেন্ট্রিপেটাল, যেটা কিনা ইনওয়ার্ড, নয় সেটা ধরে অঙ্ক সলভ করবি, না হলে সেন্ট্রিফিউগাল যেটা কিনা আউটওয়ার্ড, সেটা ধরে অঙ্ক করবি। ঠিক আছে, তো এরপর আমরা আসছি দেখ সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিফিউগালের কনসেপ্টটা কি, নয় একই, কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সকে কি ফোর্স বলা হয়, সিউডো ফোর্স বলা হয়, অলিক বল। আর সেন্ট্রিফিউগাল ফোর্স কোন, মানে রেফারেন্স ফ্রেমে যেহেতু সিউডো নাম, তাহলে অবশ্যই অজড়তীয় বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে কাজ করবে। তো বলবি দাদা মানে একটু যদি কনসেপচুয়ালি ক্লিয়ার হতো। ধর একটা কেউ মেরিগো রাউন্ডে উঠেছিস, নাগরদোলনায়, তোর কোনো বন্ধু উঠেছে, তুই উঠিসনি, তুই গ্রাউন্ডে দাঁড়িয়ে আছিস, নাগরদোলনাটা ঘুরছে, তোর বন্ধু একটা ফোর্স ফিল করছে যে সে প্রতি মুহূর্তে তার কি মনে হচ্ছে যে আমি বাইরে ছিটকে বেরিয়ে যাব, তার সেটা মনে হচ্ছে। কিন্তু তুই যে কিনা গ্রাউন্ডে আছিস, সে কিন্তু এই ফোর্সটাকে কোনোভাবে ফিল করতে পারছিস না। তাহলে তোর বন্ধু যে এক্সট্রা ফোর্সটা ফিল করছে, এইটা হলো আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স, বা এটাকে আমরা বলছি সিউডো ফোর্স বা অলিক বল। তো সেন্ট্রিফিউগাল ফোর্সেরও কিন্তু ভ্যালু একই হয়, mv²/r অথবা m⍵²r। শুধু সেন্ট্রিপেটালের সাথে কি আলাদা, এটা আউটওয়ার্ড, এটা সিউডো ফোর্স, এটা নন ইনার্শিয়াল ফ্রেমে কাজ করে। তাই একই অঙ্ক, যেমন ধর এই যে যেটা এখনই করালাম, একটা দড়ির এন্ডে একটা বলকে রেখে সার্কেলে ঘোরাচ্ছি, এটাও কিন্তু আমি সেন্ট্রিফিউগাল দিয়েও সলভ করতে পারি। দেখ, টি বাইরের দিকে, mg নিচের দিকে, সেন্ট্রিফিউগাল মানে ছিটকে বেরিয়ে যাবে, এটা বোঝাচ্ছে। তুই ছিটকে যদি বেরিয়ে যায় কোন দিকে, বাইরের দিকে, তাহলে mv²/r, তাহলে আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে দুটোতে কিভাবে অ্যাপ্লাই করতে হলে বুঝতে গেলে, তুই যদি সেন্ট্রিপেটাল দিয়ে অঙ্কটা করতিস, তোকে কিন্তু mv²/r আগে থেকে ধরলে হতো না, তোকে শুধু নর্মাল রিয়েল ফোর্স গুলো ধরতিস, টি আর mg। এবার দেখতে হতো ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ড বাদ দিয়ে সেই যে রেজাল্টেন্ট, সেটাকে mv²/r এর সাথে সমান করতে হতো। অন্যদিকে তুই যদি সেই সেম অঙ্ককে সেন্ট্রিফিউগালের অ্যাসপেক্টে প্রমাণ করতে চাস, সেখানে কিন্তু তুই রিয়েল ফোর্স হোক সিউডো ফোর্স হোক সব এঁকে নিবি, দিয়ে এবার যা নিয়ম নিউটনস লতে শিখিয়েছিস, আপওয়ার্ড ইকুয়াল টু ডাউনওয়ার্ড বা লেফট ইকুয়াল টু রাইট,
যেমন আরেকটা অঙ্ক খুব আসে, যে একটা ডিস্ক নিজের অক্ষের সাপেক্ষে ওমেগা স্পিড নিয়ে ঘুরছে, একটা দূরে 5 টাকার কয়েন আছে, মিউ এর ভ্যালু কত হলে উড়ে যাবে না, এরকম মানে স্কিড খেয়ে যাবে না, ওরকমই ব্যাপার। তাহলে এখানে নর্মাল রিয়াকশন ফোর্স এমজি নিচের দিকে, যদি স্কিড খেয়ে যায় সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে, বাইরের দিকে, এম ওমেগা স্কোয়ার আর। তাহলে ফ্রিকশন কোন দিকে বাঁচাবে, বা দিকে, তাহলে ফ্রিকশনকে এম ওমেগা স্কোয়ার আর এর সাথে সমান হতে হবে। ফ্রিকশন মানে আবার মিউ এন, সেখান থেকে তুই মিউ বার করতে পারবি, এন এর জায়গায় এমজি বসিয়ে দিবি, তাহলে মিউ এমজি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এখান থেকে তুই মিউ ক্যালকুলেট করতে পারিস। শুধু এটা না, তোকে ধর এরকম বলা আছে, একটা লোক কনভেক্স ব্রিজের ওপর গাড়ি চালাচ্ছে, তার নিজেকে হালকা লাগবে না ভারী লাগবে। তাহলে আমি যদি এমজি নিচের দিকে, নর্মাল রিয়াকশন ফোর্স ওপরের দিকে, ছিটকে যাওয়ার প্রবণতা মানে যদি ছিটকে যায়ও সেটা কোন দিকে, বাইরের দিকে, তাহলে এন এর ভ্যালুটা দেখ এমজি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর আসলো। আর আমি বারবার বলেছিলাম যে আমরা আমাদের ওয়েট বুঝতে পারি না, আমরা কিন্তু এমজিটা দিই, এমজিটা ফিল করি না। এমজি রিয়াকশন হিসেবে গ্রাউন্ড যখন আমাকে একটা নর্মাল রিয়াকশন ফোর্স দেয় এর, সেটা আমরা ফিল করতে পারি। তাহলে আজকে যদি এরকম একটা কনকেভ ব্রিজ থাকতো, এই যে, তাহলে কিন্তু উল্টো হতো, এই যে এন, এমজি নিচের দিকে, এমভি স্কোয়ার বাই আরও নিচের দিকে, তাহলে এন এর ভ্যালু সেখানে কত হতো, এমজি প্লাস এমভি স্কোয়ার বাই আর। তাহলে নিজেকে ভারী লাগতো। আবার অনেক সময় এখানেও দেয় যে কত স্পিড নিয়ে গেলে গাড়িটা উড়ে যাবে, মানে গাড়িটা টেক অফ করবে, কারটা আর গ্রাউন্ডের সাথে থাকবে না। তাহলে কারটা যদি টেক অফ হয়ে যায়, তাহলে এন এর ভ্যালুটা 0, তাহলে ভি এর ভ্যালু এখান থেকে রুট জি আর আসবে। এই ছোটখাটো নিউমেরিক্যাল গুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যদি তোকে বলে এরকম একটা বাটি আছে, হলো স্ফিয়ার, যে বাটিটা ঘুরছে, বা এই বাটিটা দিয়ে একটা পিঁপড়ে বা কিছু উঠছে, কতটা উঠতে পারবে, একটা পিঁপড়ে বা কিছু মানে একটা ছোট কোনো প্রাণী উঠছে, কতটা উঠতে পারবে। তাহলে এখানে তোকে দেখতে হবে কি কি ফোর্স, এই যে এমজি নিচের দিকে, তাহলে এদিকে হয়ে গেল, এটা যদি থিটা হয় এটাও থিটা হবে, এমজি কস থিটা। নর্মাল রিয়াকশন ফোর্স ওপরের দিকে, এদিকে হলো এমজি সাইন থিটা। পড়ে যাবে কোন দিকে, যদি নিচের দিকে, তাহলে ফ্রিকশন বা দিকে এখানে। তাহলে এমজি সাইন থিটা কি হতে হবে, ফ্রিকশনের সাথে সমান। আবার ফ্রিকশন মানে মিউ এন, এই ছবিতে কিন্তু এন এর ভ্যালু এমজির সাথে সমান না, এন এর ভ্যালু এমজি কস থিটার সাথে সমান। ঠিক আছে, এর সব থেকে বড় উদাহরণ দেখ, যেটা আমরা ইয়ে করি, দেখেছিস তোরা, যে একজন সাইক্লিস্ট বা মোটর বাইক, বেন্ডিং অফ এ সাইক্লিস্ট, মোটর স্পোর্টসে দেখেছিস তোরা, যে কি হয়, একটা লোক যখন খুব স্পিডে একটা কোনো সার্কুলার টার্ন নিতে যায়, সে কি করে, নিজেকে ভার্টিক্যাল থেকে সামান্য বাঁকিয়ে দেয়, এই যে সামান্য বাঁকিয়ে সাইকেল চালায়। ঠিক আছে, তো এই ফর্মুলাটা কি সেটার, ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। এখানে আরো একটা অঙ্ক আছে, যে কত স্পিড নিয়ে গেলে ওই মোটর বাইক বা সাইক্লিস্টটা স্কিড খাবে না। তো ম্যাক্সিমাম ভেলোসিটি ফর্মুলা হচ্ছে রুট আন্ডার মিউ এস আর জি। দেখ মাসের ওপর কিন্তু ডিপেন্ড করে না, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। ওই জন্যই দেখবি রাস্তায় যখন কোনো সার্কুলার টার্ন থাকে, পাহাড়ি রাস্তায় দেখবি একটা লাল বোর্ডের মধ্যে 60 কিলোমিটার বা এরকম কিছু লেখা থাকে, সে মানে ট্রাকের জন্যও 60 কিলোমিটার, বাইকের জন্যও 60 কিলোমিটার। ঠিক আছে, আচ্ছা, এই দুটো ছাড়াও আরেকটা কি ফর্মুলা লাগতে পারে এখানে, না, থিটা ইকুয়াল টু, আর একটা ফর্মুলা লিখে রাখ, থিটা ম্যাক্সিমাম ইকুয়াল টু ট্যান ইনভার্স 1/μ। এটা থেকেও তুই কত অ্যাঙ্গেলে বাঁকতে হবে জানতে পারবি। আর বারবার বলছি, এই থিটাগুলো কিন্তু ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল, এই থিটাগুলো কিন্তু ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেল। এরপর আমরা আসছি হচ্ছে বেন্ডিং অফ রোড বা ব্যাংকিং অফ রোড, বেন্ডিং বা ব্যাংকিং অফ রোড কি ছিল সেটাই, যে বুঝিয়েছিলাম যে একটা ব্রিজে, আমাদের জেনারেলি কলকাতায় বিভিন্ন ব্রিজে দেখতে পাবি তোরা, যে ব্রিজে যখন কোনো সার্কুলার টান আসে, এই বাইরের দিকটা একটু উঁচু থাকে, ভেতরের দিকটা একটু নিচু করা থাকে কম্পারেবলি।
এটা আরো ভালো বুঝতে পারবি, দুটো গাড়ি যখন পাশাপাশি যাচ্ছে তখন দেখবি, তুই যদি জানলা দিয়ে পাশের গাড়িটাকে দেখিস, পাশের গাড়িটা দেখবি একটু মনে হচ্ছে বেশি হেলে আছে তোর থেকে। ঠিক আছে, রাস্তাটাই একটু উঁচু করা থাকে বাইরের দিকটা। তো সেটার ফর্মুলা হচ্ছে কি, H=v², D/RG, যেখানে ভি তো স্পিড, আর তো বুঝতেই পারছিস ওই সার্কুলার টার্নটার রেডিয়াস, আর ডি হলো রাস্তার দুটো প্রান্তের মধ্যে দূরত্ব। এই যে এই দুটো প্রান্তের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি। তো এটা যখন তোকে ব্যাংকিং অফ রোড বলা থাকুক বা রেল লাইন বলা থাকুক, রেল লাইন বলা থাকলেও কিন্তু এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে। যে এটাই ভালো করে বোঝ, এটাই রাস্তাটা সার্কুলার টার্ন ছিল কিন্তু রাস্তাটা উঁচু নিচু ছিল না, তার জন্য মানুষটাকে তার গাড়িটা নিয়ে বেঁকে যেতে হচ্ছিল। আর এখানে রাস্তাটাই আগে থেকে বাঁকানো আছে যাতে মানুষটাকে আর বাঁকতে না হয়। এবার রাস্তাটা কতটা বাঁকানো আছে সেটা জানতে চাইছি। সিমিলারলি এই রাস্তায় কত ম্যাক্সিমাম স্পিড নিয়ে গেলে গাড়িটা স্কিড খেয়ে যাবে না, তার ফর্মুলা হচ্ছে √RG, 1 প্লাস, না সরি, μ+tan θ বাই 1 - μ tan θ। এইটা, তো এখান থেকে যেটা দেয় সেটা হলো এইটা, মানে ব্যাংকিং এর ভিম্যাক্স দেয়, আর এখানে কতটা ব্যাংকিং আছে সেটা দেয়। যে একটা রেল লাইনকে কতটা, একটা রেল লাইনের একটা দিক অন্য দিকের থেকে কতটা উঁচু করতে হবে, বা একটা রাস্তার একটা প্রান্ত অন্য প্রান্ত থেকে কত উঁচু করতে হবে। তো এই যে আমি ডিটা বললাম, যে ডিটা হলো ডিস্টেন্স বিটুইন টু এন্ড অফ এ রোড, এটা কিন্তু তুই ইয়েরও ভাবতে পারিস, মানে একটা গাড়ির দুটো চাকার মধ্যে দূরত্ব, এটাও ভাবতে পারিস। অথবা এটাকে লিখে রাখ, ডিস্টেন্স বিটুইন টু হুইল, দুটো চাকার দূরত্ব, তাও ভাবতে পারিস। ঠিক আছে, এই হলো আমাদের কনসেপ্ট। তো এই মোটামুটি থিওরি বেস জিনিস বা অঙ্ক কোথা থেকে আসতে পারে বলে দিলাম। এবার একটু ভালো করে প্র্যাকটিস যত করবি তত ভালো হবে। থ্যাংক ইউ।